নমস্কার, আমি তরুণ ঘোষ। 25 তারিখ, এই মাসে ডিসেম্বরের 25 তারিখ তারেক রহমান কি দেশে ফিরছেন? এই নিয়ে কিন্তু একটা প্রশ্ন চিহ্ন দেখা দিয়েছে। কারণ তারেক রহমান, আমরা যা খবর পেয়েছি, তারেক রহমান পেন্টাগনের সঙ্গে যোগাযোগ করেছিলেন দেশে ফেরার ব্যাপারে উনি নিশ্চিত হওয়ার জন্য। পেন্টাগন থেকে তাকে বলা হয়েছে যে এই মুহূর্তে আপনার দেশে ফেরাটা খুব একটা ঠিক হবে না। কারণ এর আগে ট্রেসি জেকবসন কিন্তু বলে দিয়েছিলেন, ইউ আর নাও সেফ, ইউ আর নট সেফ ইন বাংলাদেশ রাইট নাও। তারপর পেন্টাগন যখন এই উপদেশটা দিলেন যে আপনার জন্য বাংলাদেশ এখনো পর্যন্ত নিরাপদ নয়, সেক্ষেত্রে তারেক রহমানের টিকিট কাটা থাকলেও তারেক রহমান কি দেশে ফিরবেন? তার কতগুলো কারণ বলা হচ্ছে, সে কারণগুলো কোনোটাই ফেলে দেওয়ার মতো নয়। এর মধ্যে হাদির মৃত্যু আছে, জামাতের রোল রয়েছে, বিএনপি আছে, অনেকেরই রোল রয়েছে। যেমন হাদি শুধু ভারতবর্ষের বিরোধিতা করতেন না, তিনি বিরোধিতা করতেন ইউনূসের, তিনি বিরোধিতা করতেন জামাতের, তিনি বিরোধিতা করতেন এনসিপি নেতাদের যারা চোর বাটপার, এমনকি তিনি বিএনপিরও বিরোধিতা করতেন। তাই সবার কাছে একটা চক্ষুশূল হয়ে দাঁড়িয়েছিল এই হাদি, ওসমান হাদি। এখন এনসিপির একটা এবং জামাতের মধ্যে একটা ভেতরে ভেতরে গাঁটবন্ধন হয়েছে। এনসিপি এবং জামাত মনে করছে যদি হাদি ফেরে তাহলে হাদির যে সংগঠন, সম্ভবত ইনকিলাব, আমি যদি ভুল বলে থাকি তারপরে আপনারা শুধরে দেবেন। তো এই মঞ্চের তিনি একটা আলাদা মঞ্চ করেছিলেন, তিনি যে অন্য কোনো দলে আমি জয়েন করব না, এরা সব হচ্ছে 2 নম্বর, দেশকে লুটে পুটে খেতে এসছে। তাই হাদির প্রতি জনসমর্থন ধীরে ধীরে বাড়ছিল। যেমন ইউনূস একটা চিন্তার মধ্যে ছিলেন, তেমনি এনসিপি এবং জামাতও খুব চিন্তার মধ্যে ছিল। হাদি তার প্রাণ সংশয় নিয়ে 2বার জিডি করতে গেছিলেন, কিন্তু 2বারই জিডি তার নেওয়া হয়নি, পুলিশ অ্যাকসেপ্টই করেনি, লেখেইনি, তাকে কোনো নিরাপত্তাও দেওয়া হয়নি। এই নিরাপত্তা না দেওয়ার কারণে হাদির এই মর্মান্তিক মৃত্যু হলো। এবং এর পেছনে রয়েছে সিআইএর মতে জামাত কোনো মতেই চায়নি যে আসনে হাদি ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট হয়ে দাঁড়িয়েছে, সেই আসনে জামাতের ক্যান্ডিডেট যদি হারে, যেখানে জামাতের ক্যান্ডিডেট দিয়েছে, তাহলে জামাতের মুখ পুড়বে। আর জামাতের একার পক্ষে দেশ চালানো মানে কি ভোটে জেতা সম্ভব না, বা সংখ্যাগরিষ্ঠতা আনা সম্ভব নয়। সেক্ষেত্রে দরকার হচ্ছে বিএনপি। এখন বিএনপির বিরুদ্ধেও যখন সে সমালোচনায় মুখর, তাহলে তাকে সবাই মিলে সরিয়ে দেওয়ার জন্য একটা প্ল্যান করা হয়। এটা আমার কথা না, ওটা সিআই এর কথা। প্ল্যান করা হয়। এবং গত পরশুদিনকে যে কাণ্ডটি ঘটেছে, কালকে না পরশুদিনকে, এই যে দীপু চন্দ্র দাস, যে ময়মনসিংহে যাকে মারা হলো, নৃশংসভাবে মারা হলো, তার পাশাপাশি আর একটি ঘটনা ঘটেছিল। একজন মহিলা এবং তার শিশুকে জ্বালিয়ে দেওয়া হয়েছিল। মহিলা কোনো রকমে বেঁচে গেছে, শিশুটির মর্মান্তিক মৃত্যু হয়েছে। এই শিশুটির মা, তিনি বিএনপি করতেন। তাহলে বিএনপি যিনি করেন, তিনি যদি
মানে সুরক্ষিত না থাকেন, তাহলে হাদি কি করে সুরক্ষিত থাকে? এই প্রশ্নটাও কিন্তু উঠেছে। আর এই যে আপনারা দেখছেন পুলিশ বাহিনী, সে তো পুরো নিষ্ক্রিয় হয়ে রয়েছে, কারণ তারা ডিমোরালাইজ হয়ে রয়েছে। আর আপনাদের এই যে হিজড়া যে সেনাবাহিনী, তারা তো একেবারে পুলিশের থেকেও তারা হচ্ছে গিয়ে আরো নরাধম। তারা দেশকে রক্ষা করবে কি? তারা জনতার হাত থেকে দেশকে বাঁচাতে পারে না, বাইরের শত্রুকে রক্ষা করবে কি? তিনি ভারতবর্ষের সেনাপ্রধানকে ফোন করেছিলেন, কি উত্তর পেয়েছেন না পেয়েছেন, তার পরিপ্রেক্ষিতে কি সেনাপ্রধান বলেছেন না বলেছেন, সেটা আমি সন্ধ্যেবেলার ভিডিওতে বলবো। আচ্ছা করে ঝাড় দিয়েছেন এবং সময়সীমা বেঁধে দিয়েছেন। তো যাই হোক, এখন যে সেনাবাহিনী প্রধানমন্ত্রীর বাসভবন খুলে দেয় জনতার জন্য, যে সেনাবাহিনী কোনো মবকে কন্ট্রোল করতে পারে না, তার চোখের সামনে মেরে দেয়, সে নিশ্চুপ হয়ে দেখে, নিথর হয়ে দাঁড়িয়ে থাকে, সেই সেনাবাহিনীর ওপরে কতটা বিশ্বাস মানুষ রাখবে? এই মবকে কন্ট্রোল করার মতো ক্ষমতা এই সেনাবাহিনীর নেই। আমরা প্রথম আলো, ডেইলি স্টার পড়ানোর সময় দেখেছিলাম, ভিডিওতে আমরা যা দেখেছি তাতে আমরা রীতিমতো শঙ্কিত এবং ভাবিত যে এই দেশটা কোথায় যাচ্ছে। সেনাবাহিনী হাত জোর করে বুকে জড়িয়ে ধরে 20 মিনিট সময় চাইছে। এই 20 মিনিটের মধ্যে আমরা সবাইকে বার করে নিচ্ছে, হাত জোর করছি, আপনারা কিছু করবেন না। আমাদের দেশের সেনাবাহিনী ভাবতে পারে? আপনারা এই সেনাবাহিনী নিয়ে গর্ব করেন? এই ওয়াকারুজ্জামান, তার মতো বেঈমান, ঘাতক এবং দেশদ্রোহী আর দুটো নেই। তিনি অনেক কিছু বলেছিলেন, জানমালের দায়িত্ব আমি নিলাম, এনাফ ইজ এনাফ, ফুল স্টপ, অনেক বড় বড় কথা বলেছিলেন, কিন্তু কার্যক্ষেত্রে তিনি কিন্তু কোনোটাই করতে পারেননি, মানে কার্যকর করতে পারেননি। তো এই সময়তে যা পরিস্থিতি, তা বিচার বিশ্লেষণ করে সিআইএ এবং পেন্টাগন দুজনেই একে সতর্ক করেছে যে এখন নিরাপদ নয় আপনার দেশ, যেটা ট্রেসি বলেছিলেন। তাই টিকিট কাটা সত্ত্বেও 25 তারিখ তারেক রহমান আসবেন কিনা দেশে, সে ব্যাপারে কিন্তু সন্দেহ আছে। হয়তো সেই কারণেই তার স্ত্রী হয়তো ফেরত চলে গেছেন, তিনি আসবেন না বলে। হয়তো তিনি ফোন করে গোপনে বলে দিয়েছেন যে আমি হয়তো যাচ্ছি না, পরে জানিয়ে দেবো, এখনই কেউ জানাবো না। যার জন্য দেখবেন বিএনপির মধ্যে সেই উন্মাদনাটা নেই, যে 18 বছর বাদে তাদের নেতা দেশে ফিরছে, যে উন্মাদনা থাকার কথা, সেই উন্মাদনা কিন্তু বিএনপির মধ্যে নেই। আমার মনে হয়, আমি শিওর না, কিন্তু ঘটনাচক্র যা ঘটছে এবং যা শোনা যাচ্ছে, তারেক রহমান সম্ভবত 25 তারিখে দেশে ফিরছেন না। এখন দেখা যাক তারেক রহমান সমস্ত কিছু উপেক্ষা করে দেশে ফেরেন কি না ফেরেন। সন্ধেবেলা আপনাদের জন্য ভালো খবর অপেক্ষা করছে, সন্ধেবেলার ভিডিওটা আপনারা দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। নমস্কার।